টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ নিয়ে যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো, কারণ শুধুমাত্র এখন যদিও ট্যাক্স সিজন চলছে কিন্তু ইমিগ্রেশনের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে অবৈধ অভিবাসী যারা আছেন, আনডকুমেন্টেড যারা আছেন, যারা অপরাধ করেছেন তাদের বিষয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। বলা যায় সেটা নির্বাচনের আগে থেকেই, নির্বাচনী প্রচার যখন শুরু করেছিলেন তখন থেকেই শুরু হয়েছিল, এখন তো ক্ষমতায় আছেন। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো যে ট্রাম্প শাসন আমলে কীভাবে এই অবস্থার প্রেক্ষিতে আইএস যেখানে প্রতি ঘরে ঘরে প্রায় যাচ্ছে, যারা এই অবস্থায় আমরা কিভাবে টিকে থাকবো বা কিভাবে টিকে থাকবেন আপনি আমি, ভীত হয়ে কেন আমরা আমেরিকা ত্যাগ করব, এই বিষয়টিগুলো নিয়ে আজকে কথা বলবো। হাতে যদি সময় থাকে তাহলে কিভাবে আপনার আমার গ্রিন কার্ড ঠিক রাখবো সেটি নিয়ে তো আছেই কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইনজীবী জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর উপস্থাপনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমরা যে কথাটি নিয়ে শুরু করতে চাই, আজকে আপনাকে আমরা এনেছি কারণ প্রচুর দর্শকরা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন যে এই সময়ে আপনাদের একটু আইনজীবী যারা আছেন, অ্যাটর্নি যারা আছেন তাদেরকে নিয়ে একটু প্রোগ্রাম করতে পারেন, সে কারণে নিয়ে আসা। তো আমরা এখন দেখছি সেই যে অবস্থা, প্রেসিডেন্ট ট্রাম্প নানান রকম ব্যবস্থা নিচ্ছেন এই আনডকুমেন্টেড বা যারা অবৈধভাবে আছেন অথবা যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত আছেন। ইতোমধ্যে একটি ঘোষণাও দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? সুতরাং এই যে বিষয়গুলো আছে, রেজিস্ট্রেশনের যে বিষয়গুলো আছে, টিকে থাকার বিষয় আছে, তো এক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কারণ আমরা জানি যে সীমান্ত সুরক্ষা তো আছে, এটা তো অনেক কঠিন করে ফেলেছেন। তার উপর যারাই আমরা যেটা বললাম যে আনডকুমেন্টেড যারা আছেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলেছেন। তো তাদের নাম, ঠিকানা, ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিতে বলা হয়েছে। তাহলে এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি শর্ত আছে, রেজিস্ট্রেশনের পদ্ধতিটা কি, সময়সীমা কত, এবং কেউ যদি না করে থাকে তাহলে তার কনসিকুয়েন্স কি, এই বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। তাহলে অন্তত যারা এই যে টিকে থাকার লড়াই করছেন বা ভীত হয়ে এই আমেরিকা ছেড়ে চলে যেতে চাচ্ছেন, তারা যদি কোনো রকম অত অপরাধ করেন, নিশ্চয়ই আমরা বলবো যে যারা অপরাধ করেননি, হয়তো আনডকুমেন্টেড কিন্তু কোনো রকম অপরাধ করেননি, তারা যাতে আইনের সুযোগ নিয়ে এই স্বপ্নের দেশ আমেরিকায় থেকে যেতে পারেন, জীবন করতে পারেন, ফ্যামিলি নিয়ে থাকতে পারেন, বাচ্চারা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারেন, এই বিষয়গুলো আপনার মুখ থেকে শুনতে চাই জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ ওয়ান মোর টাইম রানা ভাই। সো এভাবে শুরু করি। প্রথমে শুরু করি আমি এলিয়েন রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে, কারণ প্রেসিডেন্ট বুশ যখন 9/11-এর পরে যে রেজিস্ট্রেশন পদ্ধতি করেছিলেন সেটা ছিল স্পেশাল রেজিস্ট্রেশন অনলি মুসলিম কান্ট্রির জন্য। তবে এবারকার রেজিস্ট্রেশনটার নাম দেওয়া হয়েছে এলিয়েন রেজিস্ট্রেশন। সো আমি এখন একটু বলার চেষ্টা করব কারা রেজিস্ট্রি করবেন, কারা করবেন না। সংক্ষেপে এইভাবে বলি, যাদের কেস পেন্ডিং আছে তারা কেউই করতে হবে না, বিকজ ইজ রেজিস্টার্ড অলরেডি। যেমন আপনি অ্যাসাইলাম ফাইল করছেন, বিয়ের কেস ফাইল করছেন, I-130 ফাইল করছেন, যাই করে থাকেন, বিকজ ইউর নেম ইজ অলরেডি দেয়ার। আচ্ছা, কারা করবেন না? যারা কোনো কিছুই ফাইল করেন নাই, ভিজিট বেশি আসছেন, 30 দিনের বেশি থাকছেন বা থাকার সম্ভাবনা প্ল্যান নিয়ে আসছেন, তাহলে তারাও স্পেশাল এই যে এলিয়েন রেজিস্ট্রেশন করতে হবে। আবার যারা বর্ডার ক্রস করে আসছেন তারাও করতে হবে। মোট কথা হলো এভরিবডি আদার দেন দোজ হু অলরেডি হ্যাভ এ কেস পেন্ডিং উইথ দ্য USCIS। আপনাকে একটু থামাই দিই, কারণ
ঠিক আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেটার উপরে রাশিদুল খান একটা প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে অবৈধ বলতে আমরা কি বুঝি, সেটা বলছেন যে আমার সোশ্যাল ওয়ার্ক ফরম্যাট আছে, মানে ড্রাইভিং লাইসেন্স, তারপরে স্টেট আইডি আছে, তাহলে কি আমি অবৈধ? আপনাকে বলি, যখন ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় ছিল তখনকার ট্রেন্ড ছিল অবৈধ বলে কোনো শব্দই নেই, এটাকে তখন ক্লাসিফাই করা হতো নন সিটিজেন এবং সিটিজেন। বাট বর্তমান প্রশাসন এভাবে ক্লাসিফাই করছেন, যারা বর্ডার ক্রস করে আসছেন কোনো কেস পেন্ডিং নাই তারা অবৈধ, তারাই কাগজপত্রহীন বলেন অবৈধ বলেন, দে আর ইন ডেঞ্জার। কোনো কেসও পেন্ডিং নাই, বর্ডার ক্রস করে আসছেন অথবা ভিজিট বিষয় বা কোনো বিষয়ে আসছেন কিন্তু এইটা এক্সপায়ার কিছু কোনো কিছু নাই, এদেরকে বলা হয় vulnerable মেম্বার অফ দি সোসাইটি, তাদেরকে দরফাকট করতেছে। তবে যদি যে ভদ্রলোক এখন কোশ্চেন যে ওনার নাম কি নাম, জনাব রাশিদুল হক সাহেবের প্রশ্নের উত্তর হচ্ছে এইরকম, যদি ওনার কেস পেন্ডিং থাকে, ওয়ার্ক পারমিট পেয়ে থাকে, সুতরাং উনি অবৈধ নয়, উনি রেজিস্ট্রেশনও করতে হবে না। বলছেন যে তার কেস কোর্টে চলমান আছে, ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল আছে, ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি সবই আছে, রাইট। সুতরাং শুধু লিগ্যালাইজেশন প্রসেস আছে, সুতরাং কোনো ভয়ের কিছু নেই এবং হি ইজ গুড, তাকে রেজিস্ট্রেশনও করতে হবে না। আশা করি রাশিদুল খান আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন, এবার আপনি বলুন। আচ্ছা, শিওর। এরপর আসি পৃথিবীব্যাপী, যেটা আমি বলছিলাম বুশের প্রশাসনের সময় শুধুমাত্র মুসলিম দেশসমূহের উপর নিষেধাজ্ঞা, ভ্রমণ নিষেধাজ্ঞা করা হয়েছিল। এবারকার ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সারা বিশ্বকে। সো সারা বিশ্বকে তারা তিনটি ভাগে ভাগ করেছেন, রেড কান্ট্রিজ, অরেঞ্জ কান্ট্রিজ অ্যান্ড দি ইয়েলো কান্ট্রিজ। রেড কান্ট্রি বলতে বোঝা যেমন লিবিয়া, ইরান, এই সমস্ত দেশ থেকে দেশ যুক্তরাষ্ট্রের ক্লিয়ারলি ডাইরেক্টলি মনে করে শত্রু, তাদেরকে দেশ ক্যান নট কাম এট অল। যখন এরপর অরেঞ্জ হলো তাদেরকে হেভিলি স্ক্রুটিনি করা, আই রাখা হবে। যখন পোর্ট অফ এন্ট্রিতে আইসের সামনে লিস্ট থাকবে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক, সো এক্সকিউজ মি স্যার, ইউর পাসপোর্ট, ওকে ইউ আর ফ্রম ইরান, ওকে ইউ ক্যান গো ব্যাক। আর চেক করার দরকার নেই, বিকজ রেড কান্ট্রি। অরেঞ্জ কান্ট্রি দে লুক ইন টু দি, তার এলিয়েন নাম্বার দেখে, তার নাম, ডেট অফ বার্থ দেখে ম্যাচ করে দেখবে যে সে বা তার কোনো সংগঠন বা কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো প্রকার টেরোরিজমের সাথে বা যুক্তরাষ্ট্রের ক্ষতিকর কোনো কিছু করেছেন কিনা বা করার সম্ভাবনা আছে কিনা, এটা যাচাই করে ওনাকে তারপর ঢুকতে দেওয়া হবে, যে লিস্টে পাকিস্তান শিওর আছে। এরপর আসেন আপনি যেটা ইয়েলো কান্ট্রিকে, এটা সুযোগ দেওয়া হবে তাকে রেকটিফাই করার জন্য 60 days। এদের কান্ট্রিকে ডিপার্টমেন্ট অফ স্টেট বলবে ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দিস। ফর এক্সাম্পল, যেমন এক্সাম্পল ঢাকার কথাই যদি ধরি, তারা ঢাকাতে আইস এজেন্ট থাকবে, তারাই ডিটারমিন করবে, তারা দেউল কারণ ঢাকাতে যে এমনিতে চেক করে, ওদের সাথে ইন এডিশন তারাও চেক করে দেখবে লোক ঢুকার সময় কোনো আছে কিনা। সো দিস ইজ গুড। বাট আরেকটা সুখবর বলি, এখন পর্যন্ত কোনো নিউজ মিডিয়া বলে নাই বাংলাদেশের নাম। তবে আমি এই ক্ষেত্রে একটা, দেখুন ট্রাম্প একটা আনপ্রেডিক্টেবল ইন্ডিভিজুয়াল, সে কখন কী করে কেউ বলাই যায় না। যখন দেখা গেল যে কোথাও একটা খবর পাইছে বেশি এক গ্রুপ বাঙালিকে কোনো খারাপ কাজ করতেছে বা এক গ্রুপ অফ বাঙালি এক দলায় পাওয়া গেছে, তারা সব ইলিগেল, তারা কোনো ক্রাইমের সাথে জড়িত, তার হি কুড জাস্ট সে আই ইনক্লুড হিম টু। কারণ এখন তো কোনো কংগ্রেস লাগতেছে না, কারো মতামত লাগতেছে না। আমেরিকার নিরাপত্তা বিষয়ক যিনি আছেন, ডাইরেক্টর যিনি আছেন তুলসী গেবার্ট, তিনি তো ভারতে যখন আলোচনা করেছেন, তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন যে বাংলাদেশে যারা মানে হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা নির্যাতনের শিকার ইত্যাদি ইত্যাদি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প কার কথা বিশ্বাস করবে, কখন কি ধরি বসে, এটা পাগলা গোনার মতো একটা কাজ কারবার চলতেছে। সুতরাং ভেরি কেয়ারফুল। আমরা যেন, আমার অনুরোধ হবে আপনাদের মাধ্যমে যে আমরা যেন বিহেভ, আমরা যেন ভালো আচরণ করি, কোনো প্রকার ক্রাইমের সাথে শপলিফটিং যেন না করি। ফেয়ার ইভিশন ইজ এ সিরিয়াস ম্যাটার। ভা না দিয়ে ঢুকে যাওয়া, বেশি সব দোকানে চুরি না করা, এবং বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্সে তারা সিরিয়াসলি নেবে। মারওয়ানা ব্যবহার বা মারওয়ানার সাথে জড়িত স্মাগলিং, মানে আপনি যে ডোমেস্টিক ভায়োলেন্স বা যেগুলো যে সমস্ত অপরাধের কথা বলছেন,
তারা যারা আমেরিকায় আছে তারা তো তাদের কথাই বলতেছি। না, আপনি তো এর মধ্যে আলোচনা করছিলেন যে ব্যান্ড নিয়ে কিছু কথা বলতেছিলেন যে I know, but সেই সমস্ত that দেশের can বিষয় escalate because যখন তারা দেখবে যে আমেরিকার ভিতরে এই ধরনের ক্রাইম বাংলাদেশের জড়িত বংশধরা জড়িত আছে, সুতরাং we don't want anybody from there. এই ধরনের অভিযোগের সাথে অভিযোগ ছিল কিন্তু মীমাংসা হয়ে গেছে, তাদের তো কোনো সমস্যা নেই। সেটা ইন্ডিভিজুয়াল কেস বাই কেস হয়ে গেছে। যখন দেখা যায় মেজরিটি অফ পিপল ডুইং সামথিং, তখন যখন একটা আমরা ওই বহু বছর পুরানো কথা একে নষ্ট করে সবই দুঃখ পায়, বালকে আগুন দিয়ে গড় পাওয়া যায়। বলছি এই জন্য আমাদের কিছু যদি লোক সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত হয়, মুসলমান নাম, আমাদের বাঙালির নাম, ইতিপূর্বে আপনারা নিউজ মিডিয়া দেখছেন সারা শহরে আওড়ন সৃষ্টি হয়েছে যে টেরোরিজমের সাথে এই বাঙালি জড়িত, এই বাঙালি জড়িত। এটা বলছি এই জন্য যদি এই ধরনের এই নেক্সট 4 ইয়ার ভিতরে কোনো রকমের প্রপাগান্ডার মাধ্যমে যদি হয়, আর আমাদের দেশের লোকের একটা টেন্ডেন্সি আছে যেই দলের ক্ষমতা থাকে আরও দলের বিরুদ্ধে কিছু কথা বলে দেওয়া, এটা কিন্তু ভেরি ভেরি ব্যাড। কারণ আমাদের দল যেই দলই থাকুক, সেই দেশে হোক, আমরা যেন দেশকে সমর্থন করি, দেশের গুণগান যেন গাই, আমরা গুড কান্ট্রি, এটা যেন আমরা এখানে প্রতিষ্ঠিত করি। এর ফলে আমরা এই যে ডাবল ব্যান্ডের কোনো পর্যায়ে আমরা পড়ব না। তারপরে আমরা আলোচনা করব সবচেয়ে আজকের মেজর আলোচনা যেটা, সেটা হলো আমরা একটু আলোচনা যাওয়ার আগে একটু সঞ্জি সুলতান তিনি বলছেন, I have a question. My wife applied for asylum and I am her dependent. We both applied for work permit after completing 150 days. However, my application got denied saying I didn't complete 150 days but wives didn't. Now what can I do? Sure, এই দেখেন এটা ভেরি গুড কোশ্চেন। দেখা গেল অ্যাপ্লাই তো একসাথে করছি, কিন্তু একজনেরটা বলছে 150 ডেজ হয় নাই, আরেকজনেরটা বলতেছে তাকে ওয়ার্ক পারমিট দিয়েই দিয়েছে। এটা কারণ হলো যখন I-765 ফাইল করা হয়, দুইজনের জন্য আলাদা আলাদা করা হয়, হয়তো এক অফিসার তাকে গ্র্যান্ট করছে না দেখিয়েই, আরেকজন ওই ডেটগুলো কাউন্ট করে দেখছে, অথচ দেখা গেলো অত কাউন্ট ভুল করছে, না হলে 150 ডেজ নিশ্চয় তারা গণনা করিয়ে দিয়েছে। সুতরাং এটা ইমিগ্রেশনের লটস অফ মিস্টেক তারা করে থাকে। ইভেন কি এই পর্যায়ে আমি বলতে চাই, অনেক সময় তারা গ্রিন কার্ড ইস্যু করে, গ্রিন কার্ড পাওয়ার 2 বছর পরে বলে যে গ্রিন কার্ড রিভোক করলাম বিকজ উই মেড এ মিস্টেক। আচ্ছা, সো সুতরাং এটা ইমিগ্রেশনের মিস্টেক হইতে পারে, তাদেরও মিস্টেক হইতে পারে। তো গুড থিং হলো রিফাইল করলে অনলাইনে নেক্সট ডেতে পাবে আবার। অনেক ধন্যবাদ, আশা করি আপনার উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা একটু টেলিফোনে যাই, বেশ কয়েকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। জি, অপেক্ষা করছি, প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন হলো যে আমার ভাই বোনের জন্য আমি 2008-এ অ্যাপ্লাই করেছিলাম। কোন মাসে? তো 2008-এর ফেব্রুয়ারি মাসে। জি। কিন্তু আমিও কোনো চিঠিপত্র পাইনি, তারাও কোনো চিঠি পায় নাই। জি। তো আমি জানতে চাই যে আর কতটা দেরি হবে বা আমার কিছু করণীয় আছে নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিওর। সো আমি একটা উত্তর দিই ভাবে যে আপনি কোশ্চেনটা বলছিলেন যে আপনিও কোনো সিটি ফান্ড নাই, ওনারা কোনো সিটি ফান্ড নাই, এটা যদি আমি ধরিয়ে নিই যে আপনার অ্যাপ্রুভও হয় নাই, দেন আপনার উচিত হবে কেস নাম্বার এবং কেস নাম্বার দিয়া www.uscis.gov সেখানে গিয়ে দেখেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ যদি না হয়ে থাকে কেসে কোনো আরএফই আছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে ন্যাশনাল ভিসা সেন্টার এসে থাকে তাহলে আপনারা ভিসা ফি দিয়েছেন কিনা, ডকুমেন্টের কোয়ালিফাই করেছেন কিনা, এটার উপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি আপনারটা প্রসেস হবে। সুতরাং আপনার কোশ্চেনটা ফুল কোশ্চেন উনি করতে পারেন নাই, আমি দুঃখিত। এই কোশ্চেনের উপরে উত্তর দেওয়া ভেরি ডিফিকাল্টিস। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেরিল্যান্ড থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ হোসাইন। জি। আমার প্রশ্ন স্যারের কাছে, আমার প্রশ্নটা হচ্ছে এটা, আমি আমার এসালাম গ্রান্ট হয়েছে আমার জুলাই মাসে লাস্ট ইয়ার। তো আমার ফ্যামিলির জন্য আমি অ্যাপ্লাই করছি। এখন আমার 628 ডেজ হয়েছে। এখন আসলে কতদিন লাগতে পারে এটা ওরা এখানে অ্যাপ্রুভেল আসার জন্য? এটা ইজিলি কতদিন লাগতে পারে? বাট আমার এখানে দেখাইতেছে, আমাকে শো করতেছে আপনার 228 ডেজ হয়েছে।
ওরা অনেক আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আরো আমি আপনার বেসড অন আপনি যে কথা বলছি সে কথার উপর ডিপেন্ড করে বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 7 মান্থ, বাট ইট অলসো ডিপেন্ড করে ট্রাফিক কি পরিমাণ ট্রাফিক আছে এবং কী পরিমাণ ডিসপোজাল তারা করছে। ফেডারেল গভর্নমেন্ট বর্তমানে প্রচুর লোক বৃদ্ধি করার পরিবর্তে লোক কমাইতেছে, তো সুতরাং এটা প্রেডিক্ট করা এখন থেকে খুবই কষ্টকর, বাট এটা ইজি কেস আপনারটা, কারণ আপনি যেহেতু অ্যাসাইলাম অ্যাপ্রোচে I-730 ফাইল করছেন, কোনো রকমের স্কুটিনির বিষয় নাই, এখানে কোনো রকমের স্পন্সরের বিষয় নাই, সুতরাং আসবে, একটু তো আপনার ধৈর্য ধরতে হবে। অনেক ধন্যবাদ মিস্টার হোসেন আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। একটু ফেসবুক থেকে প্রশ্ন নেই। সালমান আহমেদ তিনি বলছেন যে আমি 2024 আমেরিকায় B1 ভিজিট ভিসা নিয়ে আসছি, আমি অ্যাসাইলাম করছি, আমার ওয়ার্ক পারমিট পাইছি 15 দিনের হয়েছে, মানে এইভাবে যিনি যা লিখছেন ঠিক সেভাবে আমি বলছি, আমার সোশ্যাল সিকিউরিটি আইসে না, এখন আমি কি করতে পারি একটু বলবেন প্লিজ। সোশ্যাল সিকিউরিটি না আসি থাকে বেস্ট ওয়ে হইল লোকাল সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করলে যদি আপনি কোয়ালিফাইড হন 1 সপ্তাহের ভিতরে ওরা কার্ড পাঠিয়ে দেবে। আশা করি সালমান আহমেদ আপনার উত্তর পেয়েছেন। মিঠুন বলছেন আমি সীমান্ত পাড়ি দিয়ে এসেছি, কিন্তু আমার মামলা অনলাইনে দেখায় না, আমার সোশ্যাল ওয়ার্ক পারমিট সব কিছু আছে। শিওর অনলাইনে না দেখানোর কারণ হইতে পারে হয়তো ক্লার্কের কাছে ওই কেসগুলো এখনও ফুট আপ হয় নাই, অথবা সাম কাইন্ড অফ সিস্টেমের প্রবলেম আছে, অথবা এমন কোনো কথা আপনি স্টেটমেন্টে আসে মনে করেন সরকার মনে করে আপনি সোসাইটিতে আপনার আইডেন্টিফিকেশন যদি ওপেন থাকে সেক্ষেত্রে আপনি ডেঞ্জারের সম্মুখীন হতে পারেন। সো অ্যাজ লং এজ আপনার ওয়ার্ক পারমিট আছে, অ্যাজ লং এজ কেস পেন্ডিং আছে, ইউ আর ফাইন। তো তার কি এই রেজিস্ট্রেশন পূরণ করতে হবে? নো, because this case is pending. অনেক ধন্যবাদ মিথুন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি শারমি। জি, আমার প্রশ্নটা ছিল যে আমি 2008 আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি, এখন তাদের কত সন চলছে, মানে তাদের আসতে আর কত দেরি হতে পারে? আমি 1 বছর আগে শুনেছি 7 শেষ হয়ে গেছে। না, 7 শেষ হয়নি, 2007 আগস্টের 7 তারিখ পর্যন্ত, মানে আগস্ট মাস পর্যন্ত চলছে। 2007 সালের আগস্ট, আপনি করেছেন 2008 সালের ফেব্রুয়ারি, সুতরাং আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অলসো আপনি কমপ্লিটলি বলেন না ডকুমেন্টারি কোয়ালিফাই করেছেন কিনা। হ্যাঁ, ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে থাকে তারপরও আপনাকে 1 থেকে 1.5 বছর সময় এখন আপনাকে বিকজ ইটস ভেরি ভেরি স্লো, এবং এটা আরো বেশি স্লো হওয়ার সম্ভাবনাই বেশি অনেস্টলি, কারণ বর্তমান প্রশাসন চায় না বেশিরভাগ লোক। বর্তমান প্রশাসন সব এমবাসিগুলোতে বা এতে লোক সংখ্যা কমিয়ে দিচ্ছে, 10% কমিয়ে দিয়েছে, সুতরাং আরো স্লো হয়ে যাচ্ছে। তো সুতরাং আসলে কতদিন সময় লাগতে পারে এই ধরনের প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন। যে আসলে বারবারই আমরা খুব বিনয়ের সাথেই অনুরোধ জানাই আপনাদেরকে যে সময় কত লাগবে, যেটুকু বিষয় সেটা যেটারই হোক, যেমন আব্দুল হামিদ সাহেব ইউবিসিএনই ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগবে, এই যে সময় লাগবে এটা আসলে বলা কঠিন ব্যাপার। আসলে কতদিন সময় লাগবে না লাগবে এগুলো আমি নয়, উনিও নয়, এবং যারা ইমিগ্রেশনের সাথে সরাসরি জড়িত চাকরি করেন তাদের পক্ষেও বলা কঠিন ব্যাপার। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো যে সময় কত লাগবে এই ধরনের প্রশ্ন করে সময়টা একটু আমাদের সময়টা নষ্ট করবেন না, আশা করি বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি। হ্যালো। জি। ও সরি, আমি আমার কোয়েশ্চন 2টা কোয়েশ্চন ছিল। জি। ফার্স্ট কোয়েশ্চনটা হলো যে আমি বর্ডার দিয়ে আসছিলাম আমার ক্যাটাগরি এসআই তে, বাট আমি যখন ফ্যামিলি করে বলছিলাম যে আমি দেশে ব্যাক হব না, আমার আঙ্কেলে আমি রিক্সে আছি আমার আঙ্কেলের কাছ থেকে। তারপর এখান থেকে আমি গ্রিন কার্ড পাইছি, গ্রিন কার্ড পাওয়ার পরে আমি দেশে 2-3 বার 4 বার গেছি, কোনো প্রবলেম হয় না, এবং সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে 6 মাস হয়ে গেছে। আমি একটু ভয় পাইতেছি যে আমি দেশে গেছিলাম, এটা কোনো প্রবলেম হবে কি না, ওরা আমাকে কেন ইন্টারভিউ স্কেডিউল দিচ্ছে না, আর এখন কি আমি আবার দেশে যাইতে পারবো যদি গ্রিন কার্ড থাকে, গ্রিন কার্ড নিয়ে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। সো আপনার কোশ্চেনটা আমি এইভাবে উত্তর দিই। আমি পার্সোনালি
আমার এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনি গ্রহণ না করলেও কিছু আসে যায় না। ভিজিট আপনি বাংলাদেশে ট্রাভেল না করাই ভালো। আপনি বলেছেন যে বাংলাদেশে ইউর লাইফ ইজ ইন ডেঞ্জার, ওইটাকে জাজ সাহেব বিশ্বাস করি আপনাকে গ্রিন কার্ড দিয়েছি। এরপর আপনি 2বার 3বার গিয়েছেন, ওই সময় সিস্টেম ছিল, গভর্নমেন্ট কিছুটা নমনীয় ছিল, চেক করে নাই। বর্তমানে দে আর ভেরি ভেরি টাইট, দে আর ইভেন গ্রিন কার্ডধারীকে তারা ওখানে ফেরত দিচ্ছে বা কোর্টে পাঠাচ্ছে। সুতরাং আপনি যাওয়ার আগে মাস্ট বি আপনার যদি আগের অ্যাটর্নি থাকে তার সাথে কথা বলেন, অথবা আপনার পছন্দের অ্যাটর্নির সাথে কথা বলেন। বাট আমার জেনারেল আমার রেসপন্স হচ্ছে এইটা না যাওয়াই ভালো এই সময়, যদি আনটিল ইট ইজ ভেরি সিরিয়াস কিছু না হয়, কারণ আপনার এখানে আপনার গ্রিন কার্ড রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। যে আমি কুইন্স থেকে বলছিলাম, মিরাজ। তো আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করছিলাম গত 2024 এর মার্চে 10 তারিখে। তো 20 তারিখে আমাকে একটা লেটার দেওয়া হয়েছে, আমার কেসটা এক্সটেন্ডলি রিভিউ হয়েছে। তো এখনো আমি কেন অ্যাপ্রুভাল নোটিশ বা কোনো কিছুই পাই নাই। সেক্ষেত্রে আমার কি ইউএসসিআইএস এ কোনো কন্টাক্ট করতে, এখন করণীয় কি আছে সেটাই আপনি জানতে চান, তাই তো? শিওর, আমি মনে করি আপনার লাইক আমরা তখন বলে আসছি যে স্লো এটা আসবেই, বাট আপনি ইনকোয়ারি পাঠাইতে পারেন, 1-800 নাম্বারে কল দিতে পারেন, বাট টেক ফর এভার, তারা উত্তর দেয় না। অথবা আপনার ইমেল পাঠাইতে পারেন কেস আপডেটের জন্য, বাট দে আর অত্যন্ত স্লো, তারা বলবে উই আর ওয়ার্কিং অন ইট। সো আমরাও আপনাকে বলবো আপনি একটু ওয়েট করেন, আসবে। অনেক ধন্যবাদ মিস্টার এজাজ আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নওশিন বলছিলাম। জি। আমার 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 প্রশ্নটা একটু এলোমেলো মনে হতে পারে, একটু পুরো মানে মনোযোগ দিয়ে গেটগুলো শুনবেন। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি প্রথম আমার একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে। তো আমার বিয়েটা হয় হচ্ছে 2021 সালের 21শে ফেব্রুয়ারি। তারপরে সেই ব্যক্তি আসে হচ্ছে গিয়ে 2023 সালের 23শে মার্চ। তারপরে মানে মনে হচ্ছিল যে সে শুধু আমেরিকা আসার জন্যই আমাকে বিয়ে করেছিল। তারপরে মানে তার সাথে আমার মানে ওরকম বোনাবুনি হয়নি, সে আমার সাথে থাকতেও চায়নি। তারপর মিউচুয়ালি আমাদের ডিভোর্সটা হয় 2024 সালের জানুয়ারির 24 তারিখে। পরে আমার বাবা মা আমাকে বিয়ে দেয় 2024 সালের মে 17 তারিখে। পরে আমি তার জন্য অ্যাপ্লাই করেছি অগাস্টের দিকে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই হাজবেন্ডের কি আগে ডিভোর্সের জন্য কোনো অসুবিধা হতে পারে? মানে আপনার ডিভোর্সের জন্য তার আসাটার কোনো সমস্যা হবে কিনা, এই তো? জি, কারণ আমি তার কোনো আপডেট দেখতে পাচ্ছি না। কারণ তার অ্যাপ্রুভাল হয়নি এখনো। 11 মাস 10 মাস এরকম সবসময় দেখাচ্ছে। আপনি তো সিটিজেন। জি জি, ওকে, শিওর। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শিওর, সো থ্যাংক ইউ আপা। আপনার আমরা বুঝছি আপনার ডিভোর্স হয়েছে, একটা ডিভোর্স হওয়ার ফর আর একটা বিয়ে হয়েছে, সেই নতুন হাজবেন্ডের জন্য অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। সো জেনারেল রুল হচ্ছে ডিভোর্স তো হইতেই পারে, সেকেন্ড ম্যারেজ হইতেই পারে। সেটা যদি সন্দেহ থাকে তারা RF ইস্যু করবে, রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স, যে কোন সার্কামস্টেন্সে কেন ডিভোর্স হয়েছে তারা জিজ্ঞাসাও করতে পারে, বা ওই ডিভোর্সের সার্টিফিকেট চাইতে পারে, ডেট সমূহ মিলাই দেখতে পারে কেন ডিভোর্স হওয়ার আগে বিয়ে করে ফেললেন কিনা। সো এই জন্য কোনো প্রসিডিউরাল ডিফেক্ট অর্থাৎ কাগজপত্র যদি কোনো ডিফেক্ট থেকে থাকে আপনাকে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স অর্থাৎ RF চাইয়ে পাঠাবে, বা আদার দেন দ্যাট বর্তমানে আপনার কিছু করার নাই। লাইক আমরা এতক্ষণ পর্যন্ত বলছি যে অনেক কেস দেরি হইতেছে, প্রসেসিং ডিলে হইতেছে। সো আপনারটা হয়তো প্রসেসিং ডিলে হইতেছে, আপনি ওয়েট করেন। যদি কোনো কোশ্চেন থাকে ইমিগ্রেশন আপনাকে লিখবে, আপনাকে জানাবে কী করতে হবে।
অনেক ধন্যবাদ নওশিন আপনার প্রশ্নের জন্য। একটু ধৈর্য ধরুন। আপনার এই যে ঘটনাটি আপনি বললেন তা শুনে আমাদের খুব খারাপ লাগছে। সহমর্মিতা দেওয়া ছাড়া আর কিছুই আমাদের করণীয় নাই। তবে যেটুকু পরামর্শ তা হচ্ছে আর একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে। আশা করি নিশ্চয়ই ধৈর্যের ফল, আমরা বলি যে ধৈর্যের ফল নাকি মিঠা হয়, সুতরাং সেই মিঠাটা আপনার জন্য হয়তো অপেক্ষা করছে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আরও অনেক দর্শক টেলিফোনে আছেন, তারপরে আমাদের ফেসবুকেও আছেন, সবগুলোরই চেষ্টা করব নেওয়ার জন্য। তবে একটু বিরতি নিতে চাই, বিরতির পরে সে এই ফোনগুলো বা প্রশ্নগুলো নিব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আপনারা অনেকেই টেলিফোনে আছেন, অনেকেই ফেসবুকে আছে। একটু ফেসবুক থেকে একটু প্রশ্নটা নিয়ে নিই। লরেন জে আরগুয়া তিনি বলছেন, মাই মাদার 63 years old and she is green card holder. 10 years ago she failed her USA citizen exam 2 times because she has dementia. Applied to renew her green card. Can she apply for citizenship during renewal process? Yes. অ্যাপ্লাই করতে অবশ্যই যাবে, বিকজ সে তো 63 ইয়ার ওল্ড। এখানে একটা কথা বলি, সে যেহেতু ডিমেনশিয়া আছে, যদি তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান থেকে N648 ফর্ম এই মর্মে নিয়ে আসতে পারেন যে ডিউ টু ডিমেনশিয়া, ডিউ টু ক্রনিক ডিজিজ she lost memory or part of her memory loss in part 3 and 4 যদি ক্লিয়ারলি বলে দেওয়া হয়, তাহলে সে বিনা পরীক্ষায় সিটিজেনশিপ নেওয়ার যোগ্যতা রাখে, বিকজ শি ইজ ওল্ড এনাফ অ্যান্ড শি হ্যাভ এ ডিজিজ। তার মানে অ্যাপ্লাইও করতে পারবে, গ্রিন কার্ড রিনিউ করার সময় অ্যাপ্লাই, সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাইও করতে পারে, এবং যদি পিসিপির কাছ থেকে যদি আপনি যে ফর্মের কথা বললেন সেটা পূরণ করে দিলে হয়তো বিনা পরীক্ষা তো সিটিজেনশিপ হয়েও যেতে পারে। অনেক ধন্যবাদ লরেন আপনার প্রশ্নের জন্য। নিয়ামতুল্লাহ তিনি বলছেন, আমেরিকার সিটিজেন কেউ যদি 1 বছরের বেশি দেশে থাকলে কি কোনো সমস্যা হয়? বিগ প্রবলেম নাও। এখন না, সিটিজেন তো I'm sorry, green card. The citizen can stay as much as you want, as long as সরকার যদি মনে করে যে 5 বছর দেশে ছিলেন, সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী কোনো সংগঠনের সাথে কর্মতৎপরতায় ছিলেন বা কোনো প্ল্যান করছেন, সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আপনি এখন ঢুকছেন। যদি এই ধরনের কোনো সিরিয়াস এলিগেশন বা অব্লিগেশন বা তথ্য থেকে থাকে, তাহলে দেখেন ইন্টারোগেটিও বা জেনারেল রুল হচ্ছে একজন সিটিজেন আনলিমিটেড টাইম যুক্তরাষ্ট্রের বাইরে যে কোনো জায়গায় থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে তাকে কি ট্যাক্স ফাইল বা রিটার্ন জমা দিতে হবে? ট্যাক্স ফাইল এই ডিউরিং টাইম ট্যাক্স ফাইলের রুল হচ্ছে সবাই কিন্তু ট্যাক্স ফাইল করতে হয় না। ট্যাক্স ফাইল ডিপেন্ড করে ইনকাম করছে কিনা, এবং ইনকাম করলেও সেটা ট্যাক্সেবল এনাফ কিনা। যেমন একটা ক্যাপ থাকে, $19,000 পর্যন্ত যদি আপনি ইনকাম করে থাকেন, জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকেন, তাহলে ইউ আর নট অব্লিগেটেড। বাট মেনি পিপল করে কেন, সেটা তার রিফান্ড দাবি করার জন্য সবাই করে। যেখানে বিশেষ করে আমাদের কমিউনিটি, যারা নিউ কমিউনিটি, অল্প ইনকামের লোকেরা 90% বা 80 থেকে 90% লোক ওরা ট্যাক্স ফাইল না করলে হয়, কিন্তু করে দেয়ার ওন ইন্টারেস্ট। কিন্তু যেটা হলো যে প্রশ্ন যেটা আমরা একটু করছি, আলোচনা যেহেতু করছি, 1 বছরের বেশি, আপনি যেটা বললেন 5 বছর যদি থাকে, তাহলে এবার ফরেন অ্যাকাউন্ট ব্যাংক যেটা আছে সেটার ক্ষেত্রে সে 5 বছর ট্যাক্স রুল ল ইজ সেম। যদি সেখানে সে ইনকাম করে থাকে অ্যাজ এ সিটিজেন, সেখানে ইনকাম করলে এটা এখানে ট্যাক্স হবে, এখানে করতে হবে, সেটাই আর কি। তো অনেক ধন্যবাদ নিয়ামতুল্লাহ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। শরীফুল ইসলাম তিনি বলছেন যে আমি 2023 সালের 13 ডিসেম্বর ওয়ার্ক পারমিট রিনিউয়াল করতে দিয়েছি, এখনো পর্যন্ত আমি ওয়ার্ক পারমিট পাইনি, এখন আমি কি করতে পারি? ওয়ার্ক পারমিট যদি এতদিন আগে ফাইল করছেন, নিশ্চয় আপনার রিসিপ্ট নোটিশ যদি পেয়ে থাকেন, তাহলে এটা ফর্মাল যে তারা পাইছে আপনারটা। যদি তার ওয়ার্ক পারমিট না দিয়ে থাকে, তারা আপনাকে জানাইতো বা ডিনাই করতো, মনে হয় এটা তার কাছে পৌঁছেই নেই, এতদিন ইজ টু মাচ টাইম। সো আপনি ফাইন্ড আউট করতে হবে, ফার্স্ট অফ অল রিসিপ্ট নোটিশ যদি পেয়ে থাকেন, গো টু uscis.gov অ্যান্ড ফাইন্ড দি স্ট্যাটাস, কোথায় গেল, এটা কি ফেরত দিয়েছিল প্যাকেজ নাকি আপনার ডিনাই করার জন্য আরফি ইস্যু করেছিল, বিস্তারিত না জেনে এখানে উত্তর দেওয়া ভেরি ডিফিকাল্ট, এতদিন পেন্ডিং থাকার কথা না। তো সুতরাং আপনি পার্সোনালি কোনো লয়ারের সাথে দেখা করেন বা কোনো এক্সপার্টের সাথে দেখা করেন, হোয়াট ইজ দ্য ইস্যু। অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। তো আমরা একটু যে আলোচনাটাই গিয়েছিলাম সেখানে একটু শেষ করি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো এর মধ্যেও
সময় পেলে নিশ্চয়ই আমরা দর্শকদের প্রশ্ন উত্তর দেব। তো যেখানে আপনি আলোচনা সেটা ছিল আমাদের সর্বশেষ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হলো গ্রিন কার্ডধারীরা কিভাবে তাদের গ্রিন কার্ড লুজ করতে পারেন এবং কিভাবে কি ব্যবস্থা নিলে গ্রিন কার্ড রক্ষা করতে পারবেন। সর্বপ্রথমে বলি, যারা যুক্তরাষ্ট্রের বাইরে 1 বছরের বেশি থাকবেন, এখনকার সরকার, এখনকার পোর্ট অফ এন্ট্রি অত্যন্ত অ্যালার্ট, তারা না আসার সম্ভাবনাই বেশি। সুতরাং 1 বছরের আগেই ফেরত আসবেন। আর যারা সিটিজেনশিপের জন্য আপনাদের কন্টিনিউয়াস রেসিডেন্সি মেনটেন করতে চান, তারা 6 মাসের আগেই আসবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার এক শ্রেণীর লোক আছে, যেমন আপনি গ্রিন কার্ড পেয়েছেন, আপনি নিজে জানেন কীভাবে পেয়েছেন। দেখা গেলো আপনি এক নামে আসছেন, অন্য নাম বাদ দিয়ে আরেক নামে গ্রিন কার্ড পেয়েছেন। এক নামে আপনি ওই 1996-97-এর দিকে ওই সময় আই ডোন্ট নো ফর সাম রিজন সবাই ফাস্টফুড দিয়ে আসতো, আসার পরে ফাস্টফুডটা না দিয়ে ভিন্ন নামে তারা অ্যাসাইলাম ফাইল করছে। এই জন্য ফাইল করছে কারণ অ্যাসাইলাম তো ডিনাই হয়ে যায়, সুতরাং আসল নামটা তারা ব্যবহার করবে না। কোনো অ্যাটর্নি এভাবে অ্যাডভাইস করছে যে আসল নামে ব্যবহার করিও না, ছদ্ম নামে করিও, দেখো হয় কিনা। তো হয়েছে, অনেকের ওয়ার্ক পারমিট হয়েছে 6-7 বছর পরেও কার্ড হয় না, অ্যাসাইলাম ডিনাই হয়েছে। তখন তারা আবার যখন কোনো লয়ারের কাছে এগুলো, আরেক লয়ারের কাছে সে বললে ঠিক আছে তুমি যদি লিগেলি আসছো, লিগেল এটা দিয়ে তুমি বিয়ে করো। তখন তারা বিয়ে করিয়া গ্রিন কার্ড পাইছে এবং সিটিজেনও হয়েছে। নাও 9/11-এর পরে যুক্তরাষ্ট্রের সরকার এই যে টেরোরিজমকে ডিটেক্ট করার জন্য প্যাট্রিয়টিক অ্যাক্টের আওতায় সমস্ত অ্যাপ্লিকেশানগুলো অনলাইনে ঢুকানোর ফলে এখন দেখা গেল যারা বাংলাদেশ থেকে আসার পথে গ্রিন কার্ড দেয়, তা ভেরি হ্যাপি, বেআই আসতেছে অনেক ছেলে মেয়ে বাচ্চা নিয়ে। তখন আইআরএস এজেন্ট বলছেন, লিসেন উই হ্যাভ এ প্রবলেম হিয়ার, ইউ হ্যাভ টু গো টু দিস রুম। কারণ এই নামে দেখা গেলো তোমার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ হয়, তুমি আরেকটা কেসও করছিল। তো অনেককে ওখান থেকে ফেরত দিবে। আর 99% টাইম তাদেরকে এনটিএ নোটিশটা এফআইআর গ্রিন কার্ডটা রেখে দিয়া কোর্টে পাঠাবে। সো গ্রিন কার্ড রিভোকেশন প্রসেসে থাকবে। সো এখন এক্ষেত্রে আমি আরও বলি, যাদের গ্রিন কার্ড রিভোকেশন প্রসেসের জন্য বলা হবে, তারা যদি সিটিজেনও হয়ে থাকে, কারণ দেখা গেলো আপনার ফা যদি কাটি ফেলে আপনি আর মাথা নিয়ে দাঁড়াতে পারবেন না, পড়ে যাবেন। ওই থিওরি আপনাকে আরেকটা থিওরি বলা হয় ফ্রুট অফ দি পয়জনিয়াস ট্রি। সো আপনার যদি ইনিশিয়ালি গ্রিন কার্ড যদি রং হয়ে থাকে, গ্রিনের উপর ভিত্তি করেই তো আপনি সিটিজেনশিপ পেয়েছিলেন। সুতরাং যাদের এরকমের গ্রিন কার্ডে ঘাটতি আছে, সমস্যা আছে, প্রবলেম আছে, ফ্রডুলেন্টলি মিথ্যা তথ্য দিয়ে, গোপন তথ্য দিয়ে অথবা তথ্য গোপন রেখে গ্রিন কার্ড পেয়েছেন, তাদের জন্য স্ট্রংলি আমরা সাজেস্ট করবো আপনার অন্তত ভিজিট বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের বাইরে যাবেন না। বাই চান্স ধরা পড়ে সেক্ষেত্রে আপনি ফিরে আসতে পারেন। আমাদের হাতের সময় কম, অনুষ্ঠান শেষ করতে হবে। আমাদের একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার নাম মানিক, আমি মেক্সিকান থেকে বলছিলাম। আমার একটু ভেরি ইমার্জেন্সি একটা কোশ্চেন। জি বলুন। কোশ্চেনটা হলো, আমি 2011-তে আমেরিকা আসি বাই রোডে, এবং আমি ধরা না দিয়ে আমি চলে আসি। আমি তখন দেখি না কাউকে। তখন আমি যখন এই দেশে আসি, আসার 4 বছর পর আমি ফাইল করছি। ফাইল করার পরে আমাকে যে আপনার এই 2011-এর পরে আমি ফাইল করছি, 2015-তে আমি ফাইল করছি। ফাইল করার পরে আমাকে কোনো ডাকো না, ইন্টারভিউ নেয় না, মাস্টার হিয়ারিং, কোনো কোর্টে কোনো ডেট পড়ে না। এখন আমার গত সপ্তাহে আমার একটা মেল আসলো যে আমার আইস অফিসে আমার ইন্টারভিউ ডেট পড়ছে, যে আমার ইন্টারভিউ ডেট, বুঝছেন? এখন আমার কি করা, কি করব, আমার একটু ভেরি সিরিয়াস। আই এম সো সরি, আমরা ওপেনলি এখানে অনেক কথা বলবো না, কারণ আইস অফিস কোনো ইমিগ্রেশন আপনার যে কেস ফাইল করছে ওইটা ইন্টারভিউর জন্য আইস অফিস ডাকে না। আইস অফিস নিশ্চয় ডাকছে আপনাকে, কোনো কিছু ফাইসে আপনার এগেনিস্টে সম্ভবত, এটা মিথ্যেও হইতে পারে, আমি আপনাকে ভয় লাগাইতেছি না। সুতরাং আপনার আইস অফিসে যাবেন কি না যাবেন, আইস অফিসে কীভাবে যাবেন সে নিয়ে আপনি ইমিডিয়েটলি পার্সোনালি কোনো লয়ারের সাথে কথা বলেন, বিকজ দিস ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু। এবং আমরা এখানে ওপেন এয়ারে এটা বলা অনেকটা কষ্টকর আপনার জন্য। আমরা সমবেদনা জ্ঞাপন করছি। ইমিগ্রেন্ট কমিউনিটি যারা vulnerable, কষ্টে আছেন, দুঃখে আছেন, তাদের সাথে আমরা আছি। বাট টেক কেয়ার ইউর সেলফ, আপনি যেন কোনো আইনজীবীর সাথে সামনে বসে কথা বলেন। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা।
তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনি আজকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আলোচনা করেছেন, দর্শকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনারা সত্যি বৃদ্ধ প্রাণিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার টিভিএনের শ্রোতাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই জন্য, বিকজ তারাই হলো আমাদের প্রাণ এবং তারা আমাদের শক্তি। তারা থাকাতে আমরা অনুপ্রাণিত হই, তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করি। আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির জয় হোক সেই প্রত্যাশায় মোহাম্মদ আইন মজুমদার, মাস্টার অফ ল। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এখনো অনেকেই টেলিফোন লাইনে আছেন এবং ফেসবুকেও প্রশ্ন রেখেছেন। আজকে হাতে যেহেতু সময় নেই, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আগামীকাল সন্ধে 7:30 দি ভিউজ অনুষ্ঠানে অ্যাটর্নি থাকবেন এবং রাত 10টায়ও আমাদের টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানেও অ্যাটর্নি থাকবেন। সুতরাং আপনাদের এই ফোন এবং প্রশ্নগুলো আগামীকাল দয়া করে করবেন, নিশ্চয়ই আমরা উত্তর দেবো। এবং সেই সাথে প্রতিদিন আমাদের 8টি নিউজ যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেন। আমাদের টিভি বক্স যদি আপনারা দেখে থাকেন সেখানে দেখছেন, এবং অনেকগুলো আলোচনা অনুষ্ঠানও হয়ে থাকে। সুতরাং আপনারা, আশা করি আজকের অনুষ্ঠান যেমন ভালো লেগেছে, এই অনুষ্ঠানগুলো দেখে আপনাদের ভালো লাগবে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।